পরিকল্পনা কমিশনের গৃহীত পদক্ষেপ অনুযায়ী বাংলাদেশের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ ছিল 2016 থেকে 2020 সাল পর্যন্ত। পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রবর্তন করেন সাবেক রুশ প্রেসিডেন্ট স্টালিন। বাংলাদেশে গৃহীত উন্নয়ন পরিকল্পনার মধ্যে দ্বিবার্ষিক পরিকল্পনা ছিল হচ্ছে 1978 থেকে 80, যেটি একমাত্র। বর্তমান অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত। আর দরিদ্র বিমোচন কৌশল প্রথম ছিল 2005 থেকে 8 এবং দারিদ্র বিমোচন কৌশলপত্র 2 ছিল 2008 থেকে 2011। এছাড়াও বর্তমান সরকার বদ্বীপ পরিকল্পনা 2100 নামে একটি শতবর্ষী পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। দ্য ব্লাড টেলিকম গ্রন্থের লেখক হচ্ছে গ্যারি জেবেস। গ্রন্থটি তিনি 1971 সালে মুক্তিযুদ্ধে হেনরি কিসিঞ্জার ও রিচার্ড নিক্সনের গোপনে পাকিস্তানের পক্ষে অবলম্বনের প্রকৃত চিত্র তুলে ধরেছেন। কয়েকটি গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধভিত্তিক লেখা এবং বিখ্যাত লেখক: সেপ্টেম্বর অন যশোর রোড, লেখক অ্যালেন গিন্সবার্গ। সারেন্ডার অ্যাট ঢাকা, লে জেনারেল জে.এফ.আর. জেকব। দ্য রেভ অফ বাংলাদেশ, লেখক অ্যান্টনি মাসকারেনহাস। আর মেসাকার, লেখক রবার্ট ফেইন। দ্য ক্রুয়েল ওয়ার অফ বাংলাদেশ, লেখক আসার কেন্ট ব্লাড। উইটনেস টু সারেন্ডার, লেখক সিদ্দিক সালিক। সলোমন দ্বীপপুঞ্জ। সলোমন দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরে অবস্থিত বা প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্র। এটি 1978 সালে ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে। সলোমন দ্বীপপুঞ্জের বর্তমান গভর্নর জেনারেল ডেভিড বোনাগি। সম্প্রতি সলোমন দ্বীপপুঞ্জের সাথে নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে চীন। প্রশান্ত মহাসাগরের অন্যান্য দ্বীপগুলোর মধ্যে আছে পালাউ, ফিজি, হাওয়াই দ্বীপপুঞ্জ, মার্শাল দ্বীপপুঞ্জ। এছাড়াও আছে নিউজিল্যান্ড, জাপান, কুরিল দ্বীপপুঞ্জ, ফিলিপাইন, পূর্ব তিমুর, মাইক্রোনেশিয়া, মালয়েশিয়া, পলিনেশিয়া দ্বীপপুঞ্জ, শাখালিন দ্বীপপুঞ্জ, সলোমন দ্বীপপুঞ্জ। দক্ষিণ চীন সাগরে আছে ম্যাকাও, স্পার্টলি দ্বীপপুঞ্জ। চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম হচ্ছে উইঘুর। তারা মূলত তুর্কি বংশোদ্ভূত এবং সংখ্যাগরিষ্ঠ মুসলমান। জিনজিয়াংয়ের বাইরে উইঘুরদের সবচেয়ে বড় সম্প্রদায় দক্ষিণ মধ্য হুনান প্রদেশে রয়েছে। চীনের বাইরের মধ্যে এশিয়ার অন্যান্য রাষ্ট্রের মধ্যে আছে কাজাখস্তানে, কিরগিজস্তানে, উজবেকিস্তানে উল্লেখযোগ্য উইঘুর বসবাস করে থাকে। পৃথিবীর কিছু আদিবাসী সম্প্রদায় যেমন টোডা, নাগা এবং দ্রাবিড় এরা ভারতে অবস্থান করছে। ভারতের নীলগিরি পর্বত এলাকার অধিবাসীদেরকে বলা হয় টোডা। ভারতের নাগাল্যান্ডের পাহাড়ি উপজাতিদের বলা হয় নাগা এবং দক্ষিণ ভারতের আদি অধিবাসীদের বলা হয় দ্রাবিড়। আফ্রিদি পাকিস্তানের উপজাতি। এটা পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে ওয়াজিরিস্তানের উপজাতি। গুর্খা হচ্ছে নেপালে বসবাসকারী উপজাতি। শেরপা হচ্ছে নেপালের তিব্বত সীমান্তে বসবাসকারী মঙ্গোলীয় বংশোদ্ভূত আদিবাসী। কুর্দি হচ্ছে ইরান, ইরাক, সিরিয়া এবং তুরস্কে বসবাসকারী কুর্দিস্তান উপজাতি বা এর অন্তর্গত কুর্দিস্তানের উপজাতি। বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা এর চিত্রকর হচ্ছেন কামরুল হাসান। বর্তমান জাতীয় পতাকার ডিজাইনার। চিত্রকর জয়নাল আবেদিন। তার উল্লেখযোগ্য কীর্তি হচ্ছে মনপুরা 70, সংগ্রাম, মেডোনা 43, গায়ের বধূ 59। কামরুল হাসানের হচ্ছে তিন কন্যা, নায়র, রায়বেশী, নিত্য। এস.এম. সুলতানের কীর্তি হচ্ছে চর দখল, হত্যাযজ্ঞ এবং মাছ ধরা। রফিকুন নবীর হচ্ছে তুকাই নামক কার্টুনের চরিত্র। যশোর জেলায় অবস্থিত হচ্ছে ভবদহ বিল। বাংলাদেশের অন্যান্য গুরুত্বপূর্ণ বিলের মধ্যে আছে চরণ বিল, যেটি সবচেয়ে বড় পাবনা এবং নাটোরে অবস্থিত। বিল ডাকাতিয়া খুলনায় অবস্থিত। তামা বিল সিলেটে অবস্থিত। বাইক্কা বিল মৌলভীবাজারে অবস্থিত। কাইয়ার বিল কক্সবাজার অবস্থিত। কোলা বিল খুলনায় অবস্থিত। আইএমএফ এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। 1 থেকে 12 জুলাই 1944 সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত 44টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যমে আইএমএফ প্রতিষ্ঠিত হয়। তবে কার্যক্রম শুরু করে 1 মার্চ 1947 সালে। আইএমএফ এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রাগুলো নিয়ে আইএমএফ এর এলিট ক্লাব সোশ্যাল ড্রয়িং রাইট বা এসডিআর গঠিত হয়। এসডিআর এর সুবিধা প্রত্যাবর্তনের জন্য আইএমএফ 1969 সালে গঠনতন্ত্র সংশোধন করেছিল। বর্তমানে 5টি এসডিআর হচ্ছে মার্কিন ডলার, ইউরো, ব্রিটিশ পাউন্ড, জাপানি ইয়েন এবং চীনের ইউয়ান। বর্তমান ব্যবস্থাপনা পরিচালক হচ্ছে ক্রিস্টালিনা জর্জেভা, বুলগেরিয়া বংশোদ্ভূত।
বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশের বেসরকারি খাতে আর্থিক সহায়তা এবং উপদেশ দিয়ে থাকে? এটি হচ্ছে আইএফসি। বিশ্বব্যাংক মূলত এই 5টি অঙ্গ সংগঠন নিয়েই গঠিত, তার মধ্যে অন্যতম হচ্ছে আইবিআরডি, যার কার্যক্রম শুরু হয় 1946 সালে, যদিও 1944 সালে প্রতিষ্ঠিত। এর সদস্য 199। মধ্য আয়ের দেশগুলো সরকারিভাবে ঋণ প্রদান করে এবং উপদেষ্টা প্রদান করে থাকে। আইএফসি হচ্ছে 1956 সালে প্রতিষ্ঠিত। এটির সদস্য 186 ব্যক্তি এবং বেসরকারি মালিকানাধীন খাতের উন্নয়নের ঋণ প্রদান করে থাকে। আইডিএ হচ্ছে 1960 সালে প্রতিষ্ঠিত, 174টি সদস্য। এটি বিশ্বের স্বল্প উন্নত দেশগুলোর বিনা সুদে দীর্ঘমেয়াদী ঋণ মঞ্জুর করে থাকে। এই জন্য এটিকে সফট লোন উইন্ডো নামেও পরিচিত বা ডাকা হয়। আইসিএসআইডি এটি 1966 সালে প্রতিষ্ঠিত, 165 সদস্য বিশিষ্ট। এটি কোনো রাষ্ট্র বা অন্য কোনো সদস্য রাষ্ট্রের কোনো উদ্যোক্তার মধ্যে পুঁজি বিনিয়োগ জড়িত বিরোধ দেখা দিলে তা নিষ্পত্তি করে। এটির সর্বশেষ সদস্য হচ্ছে নিরক্ষীয় গিনি। 25 আগস্ট 2024 সালে সদস্যপদ ত্যাগ করে হন্ডুরাস। এমআইজিএ এটিও অন্যতম একটি শাখা বিশ্ব ব্যাংকের, যেটি 182 সদস্য বিশিষ্ট। উন্নয়নশীল দেশগুলোতে সরাসরি বৈদেশিক বিনিয়োগে সহায়তা করে থাকে। এই এমআইজিএ প্রতিষ্ঠিত হয় 1988 সালে। 19 মে 2012 তারিখে যেই বাংলাদেশে এভারেস্ট জয় করেন তিনি হচ্ছেন নিশাত মজুমদার। সাম্প্রতিক সময়ে 13 মে 2022 সালে মাউন্ট এভারেস্ট জয় করেন ব্রিটিশ বাংলাদেশি বংশোদ্ভূত আখলাকুর রহমান আখি। এভারেস্ট জয় বাংলাদেশি মুসা ইব্রাহিম প্রথম 23 মে 2010 সাল। এম এ মুহিদ দুইবার এভারেস্ট জয়ী করেন, 21 মে 2011 এবং 19 মে 2012। নিশাত মজুমদার প্রথম নারী বাংলাদেশী হিসেবে 19 মে 2012। ওয়াসফিয়া নাজনীন 7 সামিট জয়ী, তিনি 26 মে 2012 সালে এভারেস্ট জয়ী করেন। জেনে রাখা ভালো, হিমালয় বিশ্বের সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা নবীন পর্বতশ্রেণী। এই পর্বতশ্রেণী ভারত, চীন, নেপাল, পাকিস্তান, ভুটান জুড়ে বিস্তৃত। মাউন্ট এভারেস্টের বা সমুদ্র থেকে উচ্চতা হচ্ছে 8,848.86 মিটার। এই পর্বতমালা বা এই পর্বতের শৃঙ্গ, যা পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। মাউন্ট এভারেস্টের চূড়ায় প্রথম আরোহণ করেন শেরেফা তেনজিন নোরগে নেপালের এবং এডমন্ড হিলারি নিউজিল্যান্ডের। গভীর সমুদ্র বন্দর। সোনাদিয়া দ্বীপটি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার সন্নিকটে অবস্থিত। এই দ্বীপটি ফেরা দ্বীপ নামেও পরিচিত। 2012 সালে এখানে গভীর সমুদ্র বন্দর তৈরির পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়েছিল। অনুমোদনের 8 বছর পর 2020 সালে 31 আগস্ট প্রকল্পটি বাতিল করা হয়। এর পরিবর্তে বা সোনাদিয়া দ্বীপের পরিবর্তে প্রকল্পটির জন্য মহেশখালী মাথার বাড়ি বেছে নেওয়া হয়। হাতিয়া দ্বীপ নিজুম দ্বীপে অবস্থিত, আয়তন 51 বর্গ কিলোমিটার। সোনাদিয়া দ্বীপ আয়তন 9 বর্গ কিলোমিটার এবং সেন্ট মার্টিন দ্বীপ, যার আয়তন 8 বর্গ কিলোমিটার। ব্ল্যাক লাইভ ম্যাটার বর্ণবাদ বিরোধী একটি আন্দোলনের নাম। ব্ল্যাক লাইভ ম্যাটার বা কৃষ্ণাঙ্গরাও মানুষ হলো এক ধরনের আন্তর্জাতিক মানবাধিকার আন্দোলন। 2013 সালে আফ্রিকান ও আমেরিকান কিশোরী ট্রেভন মার্টিনের মৃত্যুকে কেন্দ্র করে এই আন্দোলন শুরু হয়। সম্প্রতি 25 মে 2020 যুক্তরাষ্ট্রের মিনেসোটার শ্বেতাঙ্গ এক পুলিশ কর্মকর্তার হাতে জর্জ ফ্লয়েড নামক এক কৃষ্ণাঙ্গ নৃশংসভাবে খুন হলে গোটা যুক্তরাষ্ট্র ও বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা ব্ল্যাক লাইভ ম্যাটার আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে এক হাঁটু গেড়ে বসে প্রতিবাদ জানায়। 25 জুন 2021 সালে মিনেসোটার আদালতে ফ্লয়েডকে হত্যার আসামি ডেরেক সোভিনকে তাকে 22.5 বছরের কারাদণ্ড প্রদান করে। উল্লেখ্য, সাম্প্রতিক জাস্টিস ফর রাইট আন্দোলনও হয় যুক্তরাষ্ট্রে। শান্তির জন্য ঐক্য প্রস্তাব জাতিসংঘের মাধ্যমে পেশ করা একটি প্রস্তাব যেটি কোরিয়া সংকটকে সমাধান করে। শান্তির জন্য ঐক্য প্রস্তাব দ্য ইউনিটি ফর পিস রেজলিউশন জাতিসংঘের সাধারণ পরিষদের 377 নং এর রেজলিউশন অনুযায়ী 3 নভেম্বর 1950 সালে কোরিয়া সংকটকে কেন্দ্র করে গৃহীত হয়। রেজলিউশনের পক্ষে ভোট পড়ে 52টি এবং বিপক্ষে ভোট পড়ে 5টি। যখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করতে ব্যর্থ বা অনৈক্য, তখন সাধারণ পরিষদ শান্তির জন্য ঐক্য প্রস্তাব গ্রহণ করে। এটি ইএসএস বা ইমার্জেন্সি স্পেশাল সেশন বলা হয়ে থাকে। জেনে রাখা ভালো, 1945 সালে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া নামে কোরিয়া দেশ
দেশটি দুই ভাগে বিভক্ত হয় এবং 1948 সালে দক্ষিণ এবং উত্তর কোরিয়া যথাক্রমে স্বাধীনতা লাভ করে বা স্বাধীন হয়ে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্বাধীনতা লাভ করে থাকে। উত্তর এবং দক্ষিণ কোরিয়া বিবাদ মেটানোর জন্য শান্তিপূর্ণ কূটনীতি, যা সানশাইন পলিসি নামে পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়া উপদ্বীপ দখলে ছিল জাপানের। অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ট্রিটি বা এবিএম হচ্ছে 1972 সালে সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত অস্ত্র চুক্তি, যেটি 13 জুন 2002 সালে যুক্তরাষ্ট্র একতরফা চুক্তিতে নিজেকে এই চুক্তি থেকে প্রত্যাহার করে নেয়। আরব লীগ প্রতিষ্ঠিত হয় 1945 সালে, সদর দপ্তর কায়রো, মিশর। বর্তমান মহাসচিব আহমেদ আবুল গেইদ, মিশর। সদস্য হচ্ছে 22টি দেশ। সর্বশেষ সদস্য হচ্ছে কমোরোস। প্রতিষ্ঠাকালীন দেশ ছিল হচ্ছে 60টি। 1979 থেকে 1990 সাল পর্যন্ত আরব লীগের সদর দপ্তর ছিল তিউনিসিয়ার তিউনিসে। মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার দেশগুলো আরব লীগের সদস্য, তবে মধ্যপ্রাচ্যের দেশ ইরান এবং ইসরায়েল আরব লীগের সদস্য নয়। আরব লীগের পর্যবেক্ষক দেশ হচ্ছে ভারত, ব্রাজিল, ভেনেজুয়েলা, ইরিত্রিয়া। 7 মে 2023 সিরিয়া পুনরায় আরব লীগের সদস্যপদ ফিরে পায়। ইয়াল্টা কনফারেন্স হচ্ছে জাতিসংঘ প্রতিষ্ঠাকালীন একটি কনফারেন্স, যেটি জাতিসংঘ প্রতিষ্ঠার সাথে সম্পর্কযুক্ত। 4 থেকে 11 ফেব্রুয়ারি 1945 সালে ইয়াল্টা সম্মেলন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন, ফ্রান্স এবং চীনকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত করা হয় এবং 5টি স্থায়ী সদস্যকে ভেটো প্রদান ক্ষমতা প্রদান করা হয়। ন্যাম এর বর্তমান সদস্য হচ্ছে 121টি দেশ। সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান, 2024 সাল। ন্যাম সম্পর্কে বিস্তারিত। জোট নিরপেক্ষ আন্দোলন বা নন অ্যালাইন মুভমেন্ট প্রতিষ্ঠা 1961 সালে যুগোস্লাভিয়ার বেলগ্রেডের এক সম্মেলনের মাধ্যমে। বর্তমান সদস্য 121। বর্তমানে সেক্রেটারি জেনারেল ইলহাম এলিয়েভ। ন্যামের কোনো সদর দপ্তর নেই। বান্দুং সম্মেলন। ন্যাম প্রতিষ্ঠার জন্য 1955 সালে ইন্দোনেশিয়ার বান্দুংয়ে একটি সম্মেলন হয়। পুঁজিবাদ ও সমাজতন্ত্র কোনো জোটে না গিয়ে নিরপেক্ষতা অবলম্বন করা এবং নিজস্ব স্বার্থ রক্ষার জন্য এই বান্দুং সম্মেলনের 5টি নীতি নির্ধারণ হয়, যা পঞ্চশীল নীতি নামে পরিচিত। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই পঞ্চশীল নীতির অন্যতম প্রবক্তা। প্রতিষ্ঠাতার 5 জনের মধ্যে হচ্ছে জোসেফ মার্শাল টিটো, যুগোস্লাভিয়া; জামাল আবদেল নাসের, মিশর; জওহরলাল নেহেরু, ভারত; ডক্টর আহমেদ সুকর্ণ, ইন্দোনেশিয়া; কমি নক্রুমা, গানা। বাংলাদেশ ন্যামের সদস্যপদ লাভ করে 1973 সালে। ন্যামের বার্তা সংস্থার নাম হচ্ছে এনএনএন বা ন্যাম নিউজ নেটওয়ার্ক। এর সদর দপ্তর হচ্ছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি প্রণীত হয় হচ্ছে 1997 সালের 2 ডিসেম্বর। পার্বত্য চট্টগ্রাম বা পার্বত্য শান্তি চুক্তি পার্বত্য চট্টগ্রামের উপজাতি পাহাড়িদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে শেখ হাসিনা সরকারের আমলে সম্পাদিত একটি শান্তি চুক্তি। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান হচ্ছে প্রতিমন্ত্রী মর্যাদা সম্পন্ন। চুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয় 15 জুলাই 1998। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ গঠিত হয় 27 মে 1999। সরকারের পক্ষে এই শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন সাবেক চিফ হুইপ আবুল হাসান আবদুল্লাহ এবং পাহাড়ি জনগণের পক্ষে স্বাক্ষর করেন জ্যোতিরিন্দ্র বদিপ্রিয় লার্মা বা শান্ত লার্মা। ন্যানো স্যাটেলাইট, এটির নাম হচ্ছে ব্র্যাক অন্বেষা, যেটি ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা বাংলাদেশের 3 কৃতি শিক্ষার্থী কর্তৃক তৈরিকৃত এবং এই স্যাটেলাইটটি 4 জুন 2017 সালে উৎক্ষেপিত হয়। উল্লেখ্য, দেশে তৈরি প্রথম রকেটের নাম হচ্ছে ধূমকেতু। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমুদ্রসীমা বিরোধ যেই সংস্থা নিষ্পত্তি করে তার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। এটি জার্মানির হামবুর্গে অবস্থিত সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালে 14 মার্চ 2012 সালে বাংলাদেশ ও মিয়ানমারের সমুদ্রসীমা বিরোধ মামলার রায় প্রদান করে। এই রায়ে বাংলাদেশ জয়ী হয়। মূলত ভারত এবং মিয়ানমারের সাথে দুইটি দেশের সাথেই সাগরের বিরোধপূর্ণ এলাকা নিয়ে বিচার কার্য হয়। তার মধ্যে মিয়ানমারের সাথে হয় ইটলস বিচার সংস্থা, যেটির বিরোধপূর্ণ অঞ্চল ছিল 80,000 বর্গ কিলোমিটার। এর মধ্যে বাংলাদেশ অর্জন করে 70,000। সময় বা বিচার কাজের ফলাফল প্রকাশিত হয় 14 মার্চ 2012। আর ভারতের সাথে হয় পিসিএ কর্তৃক বা পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন এর বিচার সংস্থা কর্তৃক। এর বিরোধপূর্ণ অঞ্চল ছিল 25,602 বর্গ কিলোমিটার। এর মধ্যে বাংলাদেশ অর্জন করে 19,467 বর্গ কিলোমিটার এবং এই বিচার কার্যের ফলাফল ঘোষণা করা হয় 7 জুলাই 2014 সালে। 2 ক্ষেত্রে বাংলাদেশ জয়ী হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান প্রবর্তিত হয় 16 ডিসেম্বর 1972
উত্তর, সংবিধান সংক্রান্ত কিছু ঘটনা প্রবাহ। 11 এপ্রিল 1972 সালে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে 34 সদস্য বিশিষ্ট একটি খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। 17 এপ্রিল 1972 সালে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি এর প্রথম বৈঠক বসে। 12 অক্টোবর 1972 বাংলাদেশ সংবিধানের খসড়া ডক্টর কামাল হোসেন কর্তৃক গণপরিষদে উত্থাপিত হয়। 4 নভেম্বর 1972 সংবিধান খসড়া গণপরিষদে গৃহীত হয় এবং ওই দিনটি সংবিধান দিবস হিসেবে পরিচিত। 16 ডিসেম্বর 1972 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান প্রবর্তিত হয় বা গৃহীত হয় বা কার্যকর হয়। V20 গ্রুপ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার নিয়ে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিতে থাকা 20টি দেশকে নিয়ে যে নতুন জোটের যাত্রা শুরু হয় তা ভালনারেবল 20 বা V20 নামে পরিচিত। 8 অক্টোবর 2015 সালে পেরুর রাজধানী লিমায় এই জোট যাত্রা শুরু করে। এই জোটে বর্তমানে 68টি দেশ রয়েছে। বাংলাদেশ 2020-22 মেয়াদের জন্য V20 এর সভাপতিত্ব করেছে। বর্তমান সভাপতি হচ্ছে ঘানা, মেয়াদ 2022-24। জাতিসংঘ সমুদ্র আইন প্রণীত হয় 1982 সালে। জাতিসংঘের উদ্যোগে 1982 সালে প্রণীত হয় আন্তর্জাতিক সমুদ্র আইন বা ইউনাইটেড নেশন কনভেনশন অন দ্য ল অফ দ্য সি বা আনক্লোজ। এই আইনের অনুসারে কোনো রাষ্ট্রের রাষ্ট্রীয় বা রাজনৈতিক সমুদ্রসীমা তটরেখা থেকে 12 নটিক্যাল মাইল এবং অর্থনৈতিক সমুদ্রসীমা 200 নটিক্যাল মাইল, তবে মহীসোপান 350 নটিক্যাল মাইল। আর বাংলাদেশের মহীসোপান হচ্ছে 354 নটিক্যাল মাইল। ন্যাটো বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এটি পৃথিবীর সর্ববৃহৎ সামরিক জোট। প্রতিষ্ঠা হয় 4 এপ্রিল 1949 সালে। প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 12, কিন্তু বর্তমান সদস্য হচ্ছে 32। সর্বশেষ সদস্য হচ্ছে সুইডেন। এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে বাব-এল মানদ্বীপ প্রণালী। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রণালীর মধ্যে আছে পক প্রণালী, যেটি ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে, কিন্তু ভারত মহাসাগর বা আরব সাগর বা মান্নার সাগরকে বঙ্গোপসাগরের সাথে সংযুক্ত করেছে। জিব্রাল্টার প্রণালী, সেটি পৃথক করেছে আফ্রিকার মরক্কো এবং ইউরোপের স্পেন দেশকে, কিন্তু সংযুক্ত করেছে উত্তর আটলান্টিক ও ভূমধ্যসাগরকে। বাব আল মানদেব পৃথক করেছে এশিয়ার ইয়েমেন এবং আফ্রিকার জিবুতি এই দুইটি রাষ্ট্রকে, কিন্তু সংযুক্ত করেছে এডেন সাগর বা আরব সাগরের সাথে লোহিত সাগরকে। বসফরাস প্রণালী এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে, যেটি সংযুক্ত করেছে কৃষ্ণ সাগর এবং মর্মর সাগরকে। বেরিং প্রণালী, এটি এশিয়া মহাদেশ এবং উত্তর আমেরিকাকে পৃথক করেছে। ডি8 বা ডেভেলপিং এইড বা ডি8 হচ্ছে উন্নয়নশীল 9টি মুসলিম দেশ নিয়ে গঠিত একটি অর্থনৈতিক জোট, যার 10ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ঢাকায় 8 এপ্রিল 2021 সালে। ডি8 গঠিত হয় 1997 সালে এবং সংস্থাটির সদর দপ্তর অবস্থিত তুরস্কের ইস্তাম্বুলে। ডি8কে ডি8 অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশনও বলা হয়। ডি8ভুক্ত 8টি দেশ হলো বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, ইরান, তুরস্ক, মিশর, ইন্দোনেশিয়া এবং আজারবাইজান। কাটাগোনা প্রোটোকলের পূর্ণরূপ হচ্ছে কাটাগোনা প্রোটোকল অন বায়োসেফটি টু দ্য কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। স্বাক্ষরিত হয় কানাডার মন্ট্রিলে 2000 সালের 29 জানুয়ারি। কার্যকর হয় 11 সেপ্টেম্বর 2003 সালে। বাংলাদেশ অনুমোদন দেয় 5 ফেব্রুয়ারি 2004 সালে। কাটাগোনা কলম্বিয়ার একটি শহরের নাম। গ্রিনহাউস ইফেক্ট বা গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি কিয়োটো প্রোটোকল স্বাক্ষরিত হয় বা জাতিসংঘ কর্তৃক গৃহীত হয় 1997 সালের 11 ডিসেম্বর এবং বাংলাদেশ এতে স্বাক্ষর করে 2001 সালে। কিয়োটো প্রোটোকল সম্পর্কে কিছু তথ্য। এর পূর্ণ নাম হচ্ছে কিয়োটো প্রোটোকল টু দ্য ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। মূল লক্ষ্য হচ্ছে বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ হ্রাস। এর মেয়াদ শেষ হয় 31 ডিসেম্বর 2020 সাল। অন্তর্ভুক্ত ছিল না যুক্তরাষ্ট্র, কানাডা, দক্ষিণ সুদান এবং অ্যান্ডোরা। ট্রাফালগার স্কয়ার
ইংল্যান্ডে অবস্থিত। 1805 সালে ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে ট্রাফালগার যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে ফ্রান্সের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। নেপোলিয়ন যুদ্ধে হেরে যায়। যুদ্ধ হয়েছিল স্পেনের ট্রাফালগারে। তাই যুদ্ধটিকে স্মরণীয় করে রাখতে ব্রিটেনের লন্ডনে ট্রাফালগার স্কয়ার স্থাপন করা হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ স্কয়ার যেমন তাকসিম স্কয়ার ইস্তাম্বুল তুরস্ক, গ্রিন স্কয়ার ত্রিপলি লিবিয়া, তিয়ানআনমেন স্কয়ার বেইজিং চীন, ডেমোক্রেসি স্কয়ার কম্বোডিয়া, বাংলাদেশ স্কয়ার লাইবেরিয়া, তাহরির স্কয়ার কায়রো মিশর। মায়া সভ্যতা হচ্ছে মধ্য আমেরিকার একটি সভ্যতা যেটি 2600 খ্রিস্টপূর্ব পূর্বে বা খ্রিস্টপূর্বাব্দে মধ্য আমেরিকার বর্তমান বেলিজে মায়া সভ্যতার সবচেয়ে প্রাচীন নিদর্শন পাওয়া যায়। বর্তমানে মধ্য আমেরিকার মেক্সিকো, গুয়াতেমালা, হন্ডুরাস, এল সালভাদোর 1000 কিলোমিটার জুড়ে এই মায়া সভ্যতা বিস্তৃত। এর বাইরেও অনেক জায়গায় এই শিল্প ও সভ্যতার নিদর্শন পাওয়া যায়। ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এর মূল আলোচ্য বিষয় হচ্ছে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ এবং প্রশমন। ইউএনএফসিসিসি এর পুনরূপ হচ্ছে ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। এটি হলো আন্তর্জাতিক পরিবেশ বিষয়ক কনভেনশন যেটি 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে ধরিত্রী সম্মেলনে বা আর্থ সামিট এর চুক্তি গৃহীত হয়। এটি কার্যকর হয় 1994 সালে। ইউএনএফসিসিসি কর্তৃক গৃহীত দুইটি উল্লেখযোগ্য পরিবেশ বিষয়ক চুক্তি হলো কিয়োটো প্রোটোকল যেটি 1997 এবং প্যারিস চুক্তি যেটা 2015 সাল। কিয়োটো প্রোটোকল 1997 খ্রিস্টাব্দে 11 ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে এই চুক্তি প্রথম গৃহীত হয় এবং 2005 সালের 16 ফেব্রুয়ারি প্রথম কার্যকর হয়। এর ফলে 2008 থেকে 2012 সালের মধ্যে চুক্তিতে স্বাক্ষরকারী শিল্পোন্নত দেশসমূহ গ্রিনহাউস গ্যাস নিঃসরণের পরিমাণ 1990 সালের পর্যায়ে গড়ে 5.2% হ্রাসের আইনগত বাধ্যবাধকতা আরোপিত হয়। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে থাকে ওয়ার্ল্ড ব্যাংক। 1978 সাল থেকে প্রতি বছর ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে আসছে। এই রিপোর্টের একটি দেশের আর্থিক উন্নয়নের দিকগুলো গভীরভাবে বিশ্লেষণ করা হয়, যেখানে কৃষি, যুব সমতা, সরকারি সেবা, রাষ্ট্রের ভূমিকা, শ্রম, অবকাঠামো, স্বাস্থ্য, পরিবেশ পরিবর্তন, অর্থনীতি, ঝুঁকি, দারিদ্র্য ইত্যাদির মতো বিষয়গুলো বিবেচনা করা হয়। অপরদিকে আইএমএফ প্রকাশ করে থাকে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্ট এবং ইউএনডিপি প্রকাশ করে থাকে দ্য হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট। তবে মনে রাখতে হবে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এটি অন্তর্ভুক্ত হলো দ্য হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টস। চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম হচ্ছে উইঘুর। চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম হচ্ছে উইঘুর। চীনের প্রায় 1.5 কোটি উইঘুর মুসলমানের বসবাস। জিনজিয়াং প্রদেশের জনসংখ্যার 45%ই উইঘুর মুসলিম, যেখানে বসবাসরত উইঘুর সহ ইসলাম ধর্মাবলম্বীদের উপর ব্যাপক নিপীড়ন চালাচ্ছে বেইজিং। সম্প্রতি উইঘুর মুসলিম সম্প্রদায়ের উপর চীনের অমানবিক আচরণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সিনেটে চীনের জিনজিয়াং প্রদেশ থেকে পণ্য আমদানি বন্ধে একটি বিল পাস করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সিনেটে এই বিল পাশের অর্থ হলো চীনের জিনজিয়াং থেকে পণ্য আমদানির আগে আমদানিকারকদের প্রমাণ করতে হবে যে জোরপূর্বক শ্রম দিয়ে এসব পণ্য উৎপাদন করা হয়নি। নাথু লা পাস হচ্ছে ভারত এবং চীনের সংযুক্তকারী স্থান, যেখানে 5 মে 2020 চীন লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর গালওয়ান উপত্যকায় ভারতের রাস্তা নির্মাণে বাধা দিলে ঘটনার সূত্রপাত হয়। 4 দিন পর 9 মে 2020 সিকিম তিব্বত সীমান্তের নাথু লা পাস মুখোমুখি দাঁড়িয়ে দুই দেশের সেনারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। 16 জুন 2020 প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় ও চীনা সেনাদের রক্তাক্ত সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে 20 জন সেনা নিহত হয়। এই সংঘর্ষের পর ভারত ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে উভয় পক্ষই কাজ করে যাচ্ছে। নিচের কোনটিতে বাংলাদেশ সদস্য নয়? সেটা হচ্ছে ওএসসি বা দ্য অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেট। এটি মূলত উত্তর এবং দক্ষিণ আমেরিকার একটি বহুপাক্ষিক আঞ্চলিক সংস্থা যা প্রতিষ্ঠিত হয় 1948 সালের 30 এপ্রিল। সংস্থাটির বর্তমান সদস্য সংখ্যা 35। সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। অপরদিকে বিএসিআইএমইসি, ওআইসি এবং বিমস্টেকের এই তিনটি সংস্থারই সদস্য হচ্ছে বাংলাদেশ। ইউএনএইচসিআর এর সদর দপ্তর হচ্ছে জেনেভা। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংগঠন ইউএনএইচসিআর দ্য ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজি এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়। ইউএনএইচসিআর প্রতিষ্ঠিত হয় 1950 সালে।
এর প্রধানকে বলা হয় হাই কমিশনার। সংস্থাটি দুইবার নোবেল পুরস্কার লাভ করে 1954 সালে এবং 1981 সালে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান কর্তৃক ঘোষিত স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ এর জনপ্রিয় নাম হল তারকা যুদ্ধ। স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ হচ্ছে বা ছিল একটি প্রস্তাবিত মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। 40তম মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান 1983 সালের 23 মার্চ এসডিআই ঘোষণা করে তথা স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ ঘোষণা করেন। এসডিআই এর মূল বিষয় হল মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাকে এমনভাবে উন্নত করা হবে যা প্রতিপক্ষের মিসাইলকে শূন্যে অর্থাৎ আকাশ থেকে আকাশে ধ্বংস করে দেবে। এই কারণেই এসডিআই-কে তারকা যুদ্ধ বা স্টার ওয়ার নামে পরিচিত ছিল। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন হলে তারকা যুদ্ধের বিষয়টি স্থগিত হয়ে যায়। শুভলং ঝর্ণা রাঙ্গামাটি জেলায় অবস্থিত। শুভলং ঝর্ণা পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলায় অবস্থিত। উল্লেখযোগ্য বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি তিনটি জেলা নিয়েই পার্বত্য চট্টগ্রাম গঠিত। রাঙ্গামাটির দর্শনীয় স্থানের মধ্যে আছে শুভলং ঝর্ণা এবং কাপ্তাই লেক। বান্দরবানের মধ্যে আছে মেঘলা, শৈলপ্রপাত, নীলগিরি এবং নীলাচল এবং অসংখ্য ঝর্ণা। মৌলভীবাজারের মধ্যে রয়েছে হামহাম জলপ্রপাত, হাকালুকি হাওর, বাইক্কা বিল, বলিশারি ভ্যালি। সিলেটের মধ্যে রয়েছে জাফলং, লালাখাল, বিছানাকান্দি এবং রাতারগুল। ঢাকার লালবাগ কেল্লা নির্মাণ করেন হচ্ছে শায়েস্তা খান। লালবাগ দুর্গ বা লালবাগ কেল্লা ঢাকার শহরের অন্যতম ঐতিহাসিক স্থাপনা। সুবেদার শায়েস্তা খান এটি নির্মাণ করেন। শাহ সুজা ইংরেজদের বিনা শুল্কে বাণিজ্য করার সুবিধা প্রদান এবং ঢাকার চকবাজারে বড় কাটরা নির্মাণ করেন। শায়েস্তা খান পর্তুগিজ জলদস্যুদের চট্টগ্রাম থেকে দমন এবং ঢাকার ছোট কাটরা, ঢাকার লালবাগ কেল্লা, চকবাজার মসজিদ এবং সাত গম্বুজ মসজিদ নির্মাণ করেন। মীর জুমলা যিনি ঢাকা গেট নির্মাণ করেন। ইসলাম খান ধুলাইখাল খনন করেন, বারভূঁইয়াদের দমন করেন এবং 1610 সালে ঢাকাকে প্রথম রাজধানী করে জাহাঙ্গীরনগর নাম প্রদান করেন। ক্রিকেটে বাংলাদেশ টেস্টের মর্যাদা পায় হচ্ছে 2000 সালে। বাংলাদেশ টেস্টের মর্যাদা পায় 2000 সালে। বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলে এবং জয়লাভ করে যথাক্রমে ভারত এবং জিম্বাবুয়ের বিপক্ষে। টেস্ট খেলার মর্যাদা পায় 2000 সালের 22 জুন এবং ওয়ানডে ক্রিকেট খেলার মর্যাদা পায় হচ্ছে 15 জুন 1997 সালে। বিশ্বকাপে অভিষেক ঘটে হচ্ছে 1999 সালে 7ম আসরে। নারী ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস লাভ করে 24 নভেম্বর 2011 সালে। নারী ক্রিকেট দল টেস্টের স্ট্যাটাস লাভ করে হচ্ছে 1 এপ্রিল 2021 সালে। বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে হচ্ছে ডাচ বাংলা ব্যাংক। আরও কিছু মোবাইল ব্যাংকিং নিয়ে তথ্য। ডাচ বাংলা ব্যাংক 13 মার্চ 2011 সালে মোবাইল ব্যাংকিং শুরু করে। দেশে প্রথম এজেন্ট ব্যাংকিং চালু করে হচ্ছে এশিয়া ব্যাংক। প্রথম মার্চেন্ট ব্যাংকিং চালু করে হচ্ছে এবি ব্যাংক বা আরব বাংলাদেশ ব্যাংক। সম্পূর্ণ বাংলায় মোবাইল ব্যাংকিং প্রথম চালু করে হচ্ছে আইএফআইসি ব্যাংক। প্রথম রেডি ক্যাশ চালু করে জনতা ব্যাংক। প্রথম মাস্টার কার্ড ও টেলি ব্যাংকিং চালু করে হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক। বাংলাদেশের কয়েকটি উল্লেখযোগ্য স্থলবন্দর এবং সেগুলোর ভারত বা মিয়ানমারের অংশের যেই স্থলবন্দর যেমন ভুমরা, সাতক্ষীরা এটির ভারত অঞ্চলে বা ভারত মিয়ানমারের অংশ হচ্ছে গুজাডাঙ্গা উত্তর দক্ষিণ পরগনা। সোনা মসজিদ হচ্ছে বাংলাদেশের অংশ চাঁপাইনবাবগঞ্জ, ভারতের অংশ মাহাদিপুর মালদা। নাকুরগাঁও শেরপুর বাংলাদেশের অংশ আর ভারতের অংশ হচ্ছে ডালু তুরা মেঘালয়। বিবির বাজার হচ্ছে কুমিল্লা, ভারতের অংশ শ্রীমন্তপুর সোনামুড়া ত্রিপুরা। বিরল দিনাজপুর বাংলাদেশ আর ভারতের অংশ রাধিকাপুর গাওয়া পশ্চিমবঙ্গ। টেকনাফ কক্সবাজার আর মিয়ানমারের হচ্ছে মংডু মিয়ানমার। বেলোনিয়া ফেনী আর ভারতের অংশ হচ্ছে বেলোনিয়া মুহুরিঘাট ত্রিপুরা। রামগড় খাগড়াছড়ি আর ভারতের অংশ হচ্ছে সাব্রুম ত্রিপুরা। গোবরাখুড়া
কড়াইতলি বাংলাদেশের অংশ, ভারতের হচ্ছে হালুয়াঘাট ময়মনসিংহ। আখাউড়া হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের অংশ, আর ভারতের হচ্ছে আগরতলা ত্রিপুরা। বাংলাবান্ধা পঞ্চগড় ভারতের অংশ হচ্ছে ফুলবাড়ি জলপাইগুড়ি। বড়িমারি লালমনিরহাট বাংলাদেশের অংশ, আর ভারতের অংশ হচ্ছে চেংড়াবান্ধা পশ্চিমবঙ্গ। চিলাহাটি নীলফামারী বাংলাদেশ, আর ভারতের অংশ হচ্ছে হলদিবাড়ি কুচবিহার পশ্চিমবঙ্গ। সোনারহাট হচ্ছে কুড়িগ্রাম, আর ভারতের অংশ সোনারহাট ধুবড়ী আসাম। তামাবিল হচ্ছে সিলেট, ভারতের অংশ ডাউকি শিলং মেঘালয়। দর্শনা হচ্ছে চুয়াডাঙ্গা, আর ভারতের অংশ হচ্ছে গেদে নদিয়া। সেতু এবং ফ্লাইওভার। পদ্মা সেতুর উদ্বোধন হয় 25শে জুন 2022 সালে। পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার বা 6150 মিটার। পদ্মা সেতুর দুই প্রান্তের জেলা হচ্ছে মুন্সিগঞ্জ ও শরীয়তপুর। পদ্মা সেতুর প্রতিটি স্পানের দৈর্ঘ্য 150 মিটার। পদ্মা সেতুর যে ফিলারের উপর প্রথম স্পান বসানো হয় 37 এবং 38। পদ্মা সেতু বহুমুখী সেতুর স্পান সংখ্যা হচ্ছে 41টি। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ওড়াল পথে মেট্রো রেলের দূরত্ব 20.10। বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু হয় 1998 সালে। বঙ্গবন্ধু যমুনা সেতুর দুই প্রান্তে জেলাদ্বয় হচ্ছে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল। যমুনা রেল সেতুর দৈর্ঘ্য 4.8 কিলোমিটার। পদ্মা সেতুতে রেল চলাচল উদ্বোধন করা হয় 10 অক্টোবর 2023। খানজাহান আলী সেতু যেই নদীর উপর নির্মিত। রূপসা। ঢাকার প্রথম ফ্লাইওভার মহাখালী ফ্লাইওভার উদ্বোধন হয় নভেম্বর 2004 সালে। দেশের দীর্ঘতম ফ্লাইওভার মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য 11.8 কিলোমিটার। বাংলাদেশের বন্দর সমুদ্র বন্দর হচ্ছে তিনটি। প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম। মোংলা সমুদ্র বন্দর অবস্থিত বাগেরহাটে। মোংলা বন্দর যে নদীর তীরে অবস্থিত। পশুর। বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দরের নাম হচ্ছে পায়রা। নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা হচ্ছে ধর্মপাল। সোমপুর বিহার সম্পর্কে কিছু তথ্য। সোমপুর বিহার অবস্থান নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে। প্রতিষ্ঠাতা হচ্ছে পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল। প্রতিষ্ঠা সাল আনুমানিক 8ম শতক। আবিষ্কৃত হয় বা আবিষ্কার করেন স্যার কানিংহাম কর্তৃক 1879 সালে। আন্তর্জাতিক স্বীকৃতি ইউনেস্কো 1985 সালে এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়। উল্লেখ্য, পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা গোপাল এবং শেষ রাজা ছিলেন মদন পাল। আরব বসন্তের সূচনা হয় হচ্ছে তিউনিসিয়ায়। জেসমিন বিপ্লবের মধ্য দিয়ে আরব বসন্তের সূচনা ঘটে। 2010 সালের 10ই ডিসেম্বর বোয়াজিজি নামক এক তিউনিসিয়ান কর্মক্ষম যুবক গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করলে এই বিপ্লবের সূচনা হয়। স্বৈরশাসক জয়নাল আবেদিন বেন আলীর স্বৈরশাসন, দুর্নীতি, বেকারত্ব, উচ্চ খাদ্য মূল্য সহ বিভিন্ন কারণে যে ক্ষোভ ছিল, বোয়াজিজির আত্মহননের মধ্য দিয়ে তার বিস্ফোরণ ঘটে। বিপ্লবের ফলে বেন আলী 14 জানুয়ারি 2011 সালে সৌদি আরব পালিয়ে যান। অন্যান্য কিছু বিপ্লব যেমন ইসলামী বিপ্লব 1979 সালে ইসলামী বিপ্লবের মধ্য দিয়ে ইরান ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হয়। এই বিপ্লবের নায়ক ছিলেন ইমাম আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি। ইরানের শেষ রাজা ছিলেন শাহ মোহাম্মদ রেজা পাহলভি। ভেলভেট বিপ্লব 1989। ভেলভেট বিপ্লব সংঘটিত হয় চেকোস্লোভাকিয়া, বর্তমানে চেক রিপাবলিক, এবং স্লোভাকিয়ার মধ্যে। জেন্টাল রেভলিউশন নামে পরিচিত এই বিপ্লবের মাধ্যমে চেকোস্লোভাকিয়ার একদলীয় কমিউনিস্ট শাসনের অবসান ঘটে। রোজ বিপ্লব হয় 2003 সালে জর্জিয়ায়। এই বিপ্লব সংঘটিত হয়। অরেঞ্জ বিপ্লব হয় 2004 সালে ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক কারচুপি হলে যে রাজনৈতিক আন্দোলন ছড়িয়ে পড়ে তাই অরেঞ্জ বিপ্লব। এই বিপ্লবের পর পুনরায় ভোটিং হয় এবং ভিক্টর ইউসেনকো বিজয়ী হয়। টিউলিপ বিপ্লব 2005 সালে কিরগিজস্তানের সংসদ নির্বাচনে প্রেসিডেন্ট আকায়েডার কর্তৃত্ববাদ ও দুর্নীতির ফলে এই বিপ্লব শুরু হয়। এই বিপ্লবের ফলে প্রেসিডেন্ট এসখার আকায়েড পদত্যাগে বাধ্য হন এবং টিউলিপ বিপ্লবের প্রথম কিরগিজ বিপ্লব নামে পরিচিত। বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু স্থলবন্দর যেমন বেনাপোল স্থলবন্দর যশোর, বাংলাবান্ধা স্থলবন্দর পঞ্চগড়, সোনা মসজিদ স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জ, হিলি দিনাজপুর, বিরল দিনাজপুর, বুড়িমারি লালমনিরহাট, আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া, ভোমরা স্থলবন্দর সাতক্ষীরা, দর্শনা চুয়াডাঙ্গা, মুজিবনগর মেহেরপুর, তামাবিল সিলেট, বিবির বাজার কুমিল্লা, বিলোনিয়া ফেনী, সোনারহাট কুড়িগ্রাম, চিলাহাটি নীলফামারী, টেকনাফ কক্সবাজার। বিশ্বে মোট
48টি দেশের নিজস্ব সমুদ্র বন্দর নেই। এই সমুদ্র বন্দর সম্পর্কে কিছু তথ্য বিবরণ। দক্ষিণ এশিয়ার 3টি দেশে সমুদ্র বন্দর নেই। দেশ 3টি হচ্ছে নেপাল, ভুটান এবং আফগানিস্তান। ইউরোপের বৃহত্তম সমুদ্র বন্দর হচ্ছে রটারডাম, নেদারল্যান্ডে অবস্থিত। বিশ্বের সবচেয়ে ব্যস্ত সমুদ্র বন্দর হচ্ছে সিঙ্গাপুর সমুদ্র বন্দর। এশিয়ার বৃহত্তম সমুদ্র বন্দর হচ্ছে হংকং বন্দর, চীনে অবস্থিত। ফ্রি ফোর্ট নামে পরিচিত হচ্ছে হংকং সমুদ্র বন্দর, অর্থাৎ এটি করবিহীন, সেজন্যই ফ্রি ফোর্ট বলা হয়। আফ্রিকার বৃহত্তম সমুদ্র বন্দর হচ্ছে ডারবান বন্দর, যেটি দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। উত্তর আমেরিকার বৃহত্তম বন্দর হচ্ছে নিউ ইয়র্ক সমুদ্র বন্দর, যুক্তরাষ্ট্র। দক্ষিণ আমেরিকার বৃহত্তম সমুদ্র বন্দর হচ্ছে রিও ডি জেনেরিও সমুদ্র বন্দর, ব্রাজিল। আরব সাগরের রানী বলা হয় কোচিন বন্দরকে, যেটি ভারতে অবস্থিত। এশিয়ান সম্পর্কিত কিছু তথ্য। এশিয়ান প্রতিষ্ঠাকাল হচ্ছে 8 আগস্ট 1967 সাল। সদস্য দেশ 10টি। সর্বশেষ সদস্য হচ্ছে কম্বোডিয়া। সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তায়। এশিয়ানের পরিপূর্ণ হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন। এশিয়ান রিলিজিয়ন ফোরাম গঠিত হয় 1994 সালে। সদস্য 27। এশিয়ান দেশগুলো আফটা বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে 1992 সালে। এশিয়ানের 11তম সদস্য দেশ হতে যাচ্ছে পূর্ব তিমুর। ডি8 হচ্ছে এডভুক্ত দেশগুলোর মধ্যে দেশগুলো নিয়ে কিছু তথ্য, যেমন মুসলিম উন্নয়নশীল দেশগুলোর জোটই হচ্ছে মূলত ডি8 বা ডেভেলপিং 8। সদস্য সংখ্যা 9। গঠনকাল হচ্ছে 1997। সদর দপ্তর ইস্তাম্বুলের, তুরস্কে। ডি8 এর পূর্ণরূপ হচ্ছে ডেভেলপিং 8। তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী নাজিমুদ্দিন এরবাকানের উদ্যোগে 1997 সালে ইস্তাম্বুলে ডি8 প্রতিষ্ঠিত হয়। ডি8ভুক্ত সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, পাকিস্তান, ইরান, তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিশর, নাইজেরিয়া ও সর্বশেষ আজারবাইজান, ডিসেম্বর 2024 সালে। উল্লেখযোগ্য, ভারত ডি8 এর সদস্য নয়। মিশর ডি8 এর একাদশ সম্মেলন অনুষ্ঠিত হয় মিশরে 19 ডিসেম্বর 2024। প্রথাগতভাবে বছরের যেই দিন জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয় সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। 31টি দেশ নিয়ে 1945 সালে জাতিসংঘ সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা বা বিশ্বের সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। এই সংস্থা গঠনের প্রস্তাব এবং নামকরণ করেন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট 1 জানুয়ারি 1942 সালে। 2020 সালে প্রতিষ্ঠানটি 75 বছর অথবা প্লাটিনাম জয়ন্তী পূর্ণ করেন। জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। এই সদর দপ্তরের স্থপতি হচ্ছে ডব্লিউ হ্যারিসন। ইউরোপীয় সদস্য দপ্তর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ডে। জাতিসংঘের বর্তমান সদস্য 193, সর্বশেষ হচ্ছে দক্ষিণ সুদান। জাতিসংঘের মূল অঙ্গ সংগঠন হচ্ছে 6টি, তার মধ্যে রয়েছে সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনীতি ও সামাজিক পরিষদ, আন্তর্জাতিক পরিষদ, সচিবালয় এবং ওসি পরিষদ। সাধারণ পরিষদ সম্পর্কে কিছু তথ্য। জাতিসংঘের পূর্ণাঙ্গ সকল সদস্য এই পরিষদের সদস্য। এটি জাতিসংঘের আলাপ আলোচনার মূল সভা। প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার সাধারণ অধিবেশনের বা সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয়। সাধারণ পরিষদের এমন একটি দেশের ভোট দেওয়ার ক্ষমতা থাকে, অর্থাৎ একটি দেশে একটি ভোট দেওয়ার ক্ষমতা থাকে, তবে প্রতিনিধি পাঠাতে পারে সর্বোচ্চ 5 জন। সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল লন্ডনে ওয়েস্টমিনিস্টার হলে। জাতীয় সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে 1 বছর মেয়াদের জন্য সাধারণ পরিষদের সভাপতি নির্বাচন করা হয়। সাধারণ পরিষদের প্রথম মহিলা সভাপতি হয়েছিলেন ভারতের বিজয় লক্ষ্মী পণ্ডিত। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশের সভাপতি ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী। 9 জুন 2022 সালে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল হলেন রাবাব ফাতেমা, বাংলাদেশ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কত সময়ের জন্য? 2 বছরের জন্য। জাতিসংঘের মূল অঙ্গ সংগঠন হচ্ছে 6টি: সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনীতি ও সামাজিক পরিষদ, আন্তর্জাতিক আদালত এবং সচিবালয়, সর্বশেষ ওসি পরিষদ। 1965 সালের আগ পর্যন্ত নিরাপত্তা পরিষদের সদস্য ছিল 11টি দেশ, তার মধ্যে 5টি স্থায়ী, 6টি অস্থায়ী। কিন্তু বর্তমানে এই পরিষদের সদস্য সংখ্যা 15, যার মধ্যে 5টি স্থায়ী, 10টি অস্থায়ী। স্থায়ী 5টি সদস্যের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা 2 বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন। নিরাপত্তা পরিষদ সম্পর্কে কিছু তথ্য। নিরাপত্তা পরিষদকে বলা হয় জাতিসংঘের নির্বাহী পরিষদ। এটি স্বস্তি পরিষদ নামে পরিচিত। স্থায়ী পরিষদের ভেটো ক্ষমতা রয়েছে। ভেটো শব্দটির অর্থ হচ্ছে আমি ইহা মানি না। উল্লেখযোগ্য, ভেটো শব্দটি একটি ল্যাটিন শব্দ। নিরাপত্তা পরিষদে কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য 5টি স্থায়ী সদস্যের ভোট সহ কমপক্ষে 9টি সদস্য রাষ্ট্রের ভোটের প্রয়োজন পড়ে।
নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘ নতুন সদস্য গ্রহণ করা হয়। নিরাপত্তা পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি ছিলেন আনোয়ার করিম চৌধুরী। নিরাপত্তা পরিষদের সদস্যরা 2 বছরের জন্য নির্বাচিত হন এবং এই পরিষদের সভাপতির মেয়াদ থাকে 1 মাস বা 30 দিন। বিশ্বের বিভিন্ন বিরোধপূর্ণ অঞ্চল যেমন প্রথমত কালাপানি, লিফু লেক ও লিম্পিয়াধুরা, এই 3টি অঞ্চল হচ্ছে ভারত এবং নেপালের মধ্যবর্তী অবস্থিত বিরোধপূর্ণ অঞ্চল। 18 জুন 2020 নতুন মানচিত্র সহ সংবিধান সংশোধনের প্রস্তাব নেপালের আইনসভার উচ্চকক্ষে পাশ হয়। এতে নতুন মানচিত্র ভারতের সাথে বিরোধপূর্ণ অঞ্চল কালাপানি, লিফু লেক এবং লিম্পিয়াধুরা নিজেদের ভূখণ্ডে হিসেবে দেখায় নেপাল। সিয়াচেন হিমবাহ হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যবর্তী বিরোধপূর্ণ অঞ্চল। কাশ্মীরে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ রণাঙ্গন এটি। লাদাখ হচ্ছে জম্মু কাশ্মীর ও চীন, এই দুইটার মধ্যে 1962 সালে চীন ভারত আক্রমণ করলে এখানে প্রচণ্ড যুদ্ধ হয়। পানবঞ্জার উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার বিরোধপূর্ণ অঞ্চল। দুই কোরিয়ার এটি মালিকানা দাবি করে থাকে। বর্তমানে এটি একটি নিরপেক্ষ অঞ্চল হিসেবে জাতিসংঘের তত্ত্বাবধানে রয়েছে। শান্তিপল্লী নামেও এটি পরিচিত। গোলান মালভূমি সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল। তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের সময় এই উপত্যকাটি ইসরায়েল 1967 সালে দখল করে নেয়। শাতিল আরব হচ্ছে ইরান এবং ইরাক, এই দুইটির মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল। শাতিল আরব দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি বিবাদমান জলধারা যা ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর মিলিত প্রবাহ। এটি ফারস্য উপসাগরে পতিত হয়েছে। নাগোর্নো কারাবাখ আজারবাইজানের মাঝে অবস্থিত আর্মেনিয়ার দাবিকৃত একটি ভূখণ্ড। স্থানটি মূলত খ্রিস্টান অধ্যুষিত একটি ছিটমহল। কৃষি বিষয়ক বিভিন্ন সংস্থার অবস্থান: বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট 2500 নারায়ণগঞ্জ, বাংলাদেশ রাবার বোর্ড চাঁদগাঁও চট্টগ্রাম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট জয়দেবপুর গাজীপুর, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট জয়দেবপুর গাজীপুর, তেলবীজ গবেষণা কেন্দ্র জয়দেবপুর গাজীপুর, উদ্যান তথ্য গবেষণা কেন্দ্র জয়দেবপুর গাজীপুর, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট মানিক মিয়া এভিনিউ ঢাকা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট ফার্মগেট ঢাকা বাংলাদেশ, মৌমাছি পালন ইনস্টিটিউট ঢাকা, বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদী পাবনা, বাংলাদেশ ডাল গবেষণা কেন্দ্র ঈশ্বরদী পাবনা, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ রাজশাহী, নওগাঁ এবং চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট শ্রীমঙ্গল মৌলভীবাজার, বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট রাজশাহী, আম গবেষণা কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট নসিপুর দিনাজপুর, মৎস্য গবেষণা কেন্দ্র শিবগঞ্জ বগুড়া, বাংলাদেশ তাঁত শিল্প ও প্রশিক্ষণ ইনস্টিটিউট সাহেব প্রতাপ নরসিংদী, বাংলাদেশ পারমাণবিক কৃষি গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ, ফল গবেষণা কেন্দ্র বিনোদপুর রাজশাহী। উন্নত জাতের ফসলের জাত বা উন্নত জাতের ফসল যেমন ধান: হীরামালা, ময়না, বিপ্লব, রিসাইল, দুলাভোগ, ইরাটম, আশা, প্রগতি, মুক্তি, বাও, আলোক, সোনার বাংলা এক, সুপার রাইস, নারিকা ওয়ান ইত্যাদি। গমের মধ্যে রয়েছে বালাকা, দোয়েল, শতাব্দী, অগ্রাণী, সোনালিখা, আনন্দ, আকবর, কাঞ্চন, বরকত। ভুট্টার মধ্যে রয়েছে বর্ণালী, শুভ্রা এবং উত্তরণ। তেলবীজের মধ্যে রয়েছে সফল, অগ্রাণী, কিরণী, DS1। তুলার মধ্যে রয়েছে ডালফোজ এবং রূপালী। তামাক হচ্ছে সুমাত্রা ও ম্যানিলা। আলুর মধ্যে রয়েছে ডায়মন্ড, কার্ডিনেল, কুরফরি এবং সুন্দরী। আমের মধ্যে রয়েছে মহানন্দা, মোহনভোগ, ল্যাংড়া, গোপালভোগ, হাড়িভাঙ্গা, ক্ষীরসাপাতি ইত্যাদি। তরমুজের মধ্যে রয়েছে পদ্মা এবং মধুবালা। মরিচের মধ্যে রয়েছে যমুনা। টমেটোর মধ্যে রয়েছে বাহার, মানিক, রতন, অপূর্ব, মিন্টু, ঝুমখা, সিঁদুর এবং শ্রাবণী। বাঁধাকপির মধ্যে রয়েছে গোল্ডেন ক্রস অন্যতম। ড্রামহেড। বেগুনের মধ্যে রয়েছে শুকতারা, তারাপুরি, নয়নতারা, কাজলা, উত্তরা, ইউরা। কলার মধ্যে রয়েছে অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী, বীরজবা, অমৃত সাগর, মেহের সাগর, সিঙ্গাপুরি ইত্যাদি। দেশের বিভিন্ন এলাকায় মৎস্য গবেষণা ইনস্টিটিউটের 5টি কেন্দ্র এবং উপকেন্দ্র রয়েছে। সেগুলোর মধ্যে প্রধান কেন্দ্র হচ্ছে 5টি, যেমন স্বাদুপানির কেন্দ্র, এটি অবস্থিত ময়মনসিংহে। এটি স্বাদুপানির মাছ চাষের গবেষণা করে থাকে। নদী কেন্দ্র, এটি নদীর মৎস্য সম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে গবেষণা করে থাকে, অবস্থিত হচ্ছে চাঁদপুরে। লোনা পানির কেন্দ্র, এটি লোনা পানির মাছ গবেষণা করে থাকে, সদর দপ্তর হচ্ছে পাইকগাছা খুলনা। সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র, এটি কক্সবাজারে অবস্থিত, মূলত সামুদ্রিক মাছ চাষ, সংগ্রহ, উৎপন্ন ইত্যাদি বিষয়ে গবেষণা করে। চিংড়ি গবেষণা কেন্দ্র অবস্থিত হচ্ছে বাগেরহাটে, এটি চিংড়ি নিয়ে গবেষণা
পরিচালনা করে থাকে। প্রাণী সম্পদ বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ সংস্থার অবস্থান, যেমন বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট সাভার ঢাকা, প্রাণী সম্পদ অধিদপ্তর ফার্মগেট ঢাকা, কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্র দুগ্ধ খামার সাভার, সরকারি মহিষ প্রজনন কেন্দ্র ফকিরহাট বাগেরহাট, ছাগল প্রজনন কেন্দ্র হচ্ছে টিলাগড় সিলেট, হরিণ প্রজনন কেন্দ্র হচ্ছে চকরিয়া কক্সবাজার, বন্য প্রাণী প্রজনন কেন্দ্র হচ্ছে করমজল সুন্দরবন, সরকারি কুমির প্রজনন কেন্দ্র হচ্ছে করমজল সুন্দরবন, বেসরকারি কুমির প্রজনন কেন্দ্র হচ্ছে বালুকা ময়মনসিংহ, প্রজাপতি পার্ক হচ্ছে পতেঙ্গা চট্টগ্রাম, দেশের প্রথম গাধা প্রজনন কেন্দ্র হচ্ছে রাঙ্গামাটি, কেন্দ্রীয় মুরগি খামার হচ্ছে মিরপুর ঢাকা, কেন্দ্রীয় হাঁস প্রজনন খামার হচ্ছে নারায়ণগঞ্জ। বাংলাদেশের উল্লেখযোগ্য কিছু জাতীয় উদ্যান: হিমছড়ি জাতীয় উদ্যান হচ্ছে কক্সবাজার, ভাওয়াল জাতীয় উদ্যান গাজীপুর, বঙ্গবন্ধু জাতীয় উদ্যান টাঙ্গাইল, লাউয়াছড়া জাতীয় উদ্যান মৌলভীবাজার, নিজমদ্বীপ জাতীয় উদ্যান নোয়াখালী, সাতছড়ি ন্যাশনাল পার্ক হবিগঞ্জ, বড়ইধলা জাতীয় উদ্যান চট্টগ্রাম, আলতাদিঘি জাতীয় উদ্যান নওগাঁ, জাতীয় উদ্ভিদ উদ্যান ঢাকা, শেখ জামাল ইনানী জাতীয় উদ্যান কক্সবাজার। বনজ সম্পদের ব্যবহার, যেমন বাঁশ ও ঘাস এই দুইটি কর্ণফুলী এবং সিলেটে কাগজ কলের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। গর্জন এবং জারুল রেলপথের যে স্লিপার সেগুলো তৈরিতে ব্যবহৃত হয়। চাপালিশ ও গামারি গাছ সাম্পান এবং নৌকা তৈরিতে ব্যবহৃত হয়। সেগুন গাছ আসবাবপত্র তৈরিতে ব্যবহৃত হয়। গেওয়া, ধুন্দুল এবং শিমুল গাছ দিয়াশলাই তৈরিতে এবং পেন্সিল তৈরিতে ব্যবহৃত হয়। শাল গৃহ, টেলিফোন, বিদ্যুৎ তারের খুঁটি এবং আসবাবপত্র তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। গুলপাতা হচ্ছে ঘরের ছাউনি হিসেবে ব্যবহৃত হয়। কুরছি হচ্ছে ছাতার বাট তৈরিতে ব্যবহৃত হয়। ছাথিম টেক্সটাইলের পণ্য হিসেবে বা টেক্সটাইল পণ্য তৈরিতে ব্যবহৃত হয়। বাংলাদেশের বনজ সম্পদ উল্লেখযোগ্য কিছু ইকো পার্ক হচ্ছে সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক চট্টগ্রামে, মাধবকুণ্ড ইকো পার্ক বড়লেখা মৌলভীবাজার, মোরাইছড়া ইকো পার্ক কোলাউড়া মৌলভীবাজার, মধুঠিলা ইকো পার্ক শেরপুর, বাঁশখালী ইকো পার্ক চট্টগ্রাম, মধুপুর ইকো পার্ক টাঙ্গাইল, টিলাগড় ইকো পার্ক ও বন্যপ্রাণী সিলেট, বঙ্গবন্ধু সেতু ইকো পার্ক সিরাজগঞ্জ। উল্লেখযোগ্য বন্যপ্রাণীর অভয়ারণ্য: চর কুকরিমুকরি অবস্থিত ভোলা জেলায়, সাঙ্গু বান্দরবন, পাবলাখালী রাঙ্গামাটি, দুধপুকুরিয়া ও দুপাছড়ি চট্টগ্রাম, ফাঁসিয়াখালী কক্সবাজার, টেঙ্গাগিরি বরগুনা, হাজারীখিল চট্টগ্রাম, সোনারছড় পটুয়াখালী। মুক্তিযুদ্ধকালীন সরকার অথবা প্রবাসী সরকার অথবা স্বাধীনতা সংগ্রামের সময় গঠিত যেই সরকার, সেই অস্থায়ী সরকারের অন্যতম 4জন গুরুত্বপূর্ণ মন্ত্রীর মধ্যে হচ্ছে তাজউদ্দিন আহমদ, যার দায়িত্ব বা পদমর্যাদা ছিল হচ্ছে প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা, তথ্য ও বেতার, শিক্ষা, স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য, জনকল্যাণ বা সমাজ কল্যাণ, শ্রম, অর্থনৈতিক উন্নয়ন ও পরিকল্পনা মন্ত্রণালয়। এইচ.এম. কামরুজ্জামান বাড়ি রাজশাহী, ওনার দায়িত্বে বা পদমর্যাদা ছিল হচ্ছে স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন এবং কৃষি মন্ত্রণালয়। সৈয়দ নজরুল ইসলাম কিশোরগঞ্জ জেলার, ওনার দায়িত্ব এবং পদমর্যাদা ছিল উপরাষ্ট্রপতি, বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি। ক্যাপ্টেন এম মনসুর আলী বাড়ি সিরাজগঞ্জ, তার দায়িত্ব এবং পদমর্যাদা ছিল হচ্ছে অর্থ, জাতীয় রাজস্ব, বাণিজ্য, শিল্প এবং পরিবহন মন্ত্রণালয়। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি এর চতুর্থ লক্ষ্যমাত্রা হচ্ছে মানসম্মত শিক্ষা। 25শে সেপ্টেম্বর 2015 জাতিসংঘের সাধারণ পরিষদের 70তম অধিবেশনে জাতিসংঘের সহস্রাব্দ ঘোষণাপত্র ও টেকসই উন্নয়নের লক্ষ্যে এসডিজি গৃহীত হয়। এখানে এসডিজির পূর্ণরূপ হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, যার মেয়াদ হচ্ছে 2016 থেকে 2030 সাল পর্যন্ত। এসডিজি গোল বা লক্ষ্যমাত্রা হচ্ছে 17টি, সুনির্দিষ্ট উদ্দেশ্য বা অভিষ্ট হচ্ছে 169টি বা টার্গেট 169টি। এসডিজি গোল বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার 17টি লক্ষ্যগুলোর মধ্যে হলো: এক নজরে দারিদ্র্য বিমোচন, ক্ষুধা মুক্তি, সুস্বাস্থ্য, মানসম্মত শিক্ষা, লিঙ্গ সমতা, সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, নবায়নযোগ্য ও ব্যয়সাধ্য জ্বালানি,
কর্মসংস্থান ও অর্থনীতি, উদ্ভাবন ও উন্নয়ন অবকাঠামো, দেশের অভ্যন্তরে ও আন্তঃরাষ্ট্রীয় বৈষম্য হ্রাস, টেকসই নগর ও সম্প্রদায় সম্পদের দায়িত্বপূর্ণ ব্যবহার, জলবায়ু বিষয়ে পদক্ষেপ, টেকসই মহাসাগর, ভূমির টেকসই ব্যবহার, শান্তি, ন্যায় বিচার ও কার্যক্রম প্রতিষ্ঠান, টেকসই উন্নয়নের জন্য অংশীদারিত্ব। এক নজরে ষষ্ঠ জনশুমারি রিপোর্ট 2022। মোট জনসংখ্যা হচ্ছে 16,98,28,911 জন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা হচ্ছে 16,50,478 জন। জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 1.12%। জনসংখ্যার ঘনত্ব হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে 1,119 জন। পুরুষ এবং নারীর অনুপাত 98.04 পয়েন্ট অনুপাত 100। সর্বোচ্চ জনসংখ্যা বৃদ্ধির হার ঢাকা বিভাগে, সর্বোচ্চ জনসংখ্যা বৃদ্ধির হার জেলা হিসেবে গাজীপুর জেলা, সর্বনিম্ন জনসংখ্যা বৃদ্ধির হার বরিশাল বিভাগ এবং জেলা হিসেবে ঝালকাঠি জেলা। জনসংখ্যার বৃহত্তম বিভাগ ঢাকা, জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগ বরিশাল, জনসংখ্যায় বৃহত্তম জেলা ঢাকা, জনসংখ্যায় ক্ষুদ্রতম জেলা বান্দরবন, জনসংখ্যায় শীর্ষ উপজেলা হচ্ছে সাভার, জনসংখ্যায় সর্বনিম্ন উপজেলা হচ্ছে জুরাইছি। জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি ঢাকা বিভাগে, জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম বরিশাল বিভাগে, জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি ঢাকা জেলায়, জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম হচ্ছে রাঙ্গামাটি জেলায়। খানা সংখ্যা হচ্ছে 4,10,08,217। ক্ষুদ্র জনগোষ্ঠীর সংখ্যা হচ্ছে 50। বৃহত্তম ক্ষুদ্র জনগোষ্ঠী চাকমা, যার হচ্ছে 29%। যারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাসী শীর্ষ বিভাগ হচ্ছে চট্টগ্রাম, সর্বনিম্ন বিভাগ হচ্ছে বরিশাল। ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাসী শীর্ষ জেলা রাঙ্গামাটি, সর্বনিম্ন জেলা হচ্ছে লালমনিরহাট। সাক্ষরতার হার হচ্ছে 74.80%। 74.80%। সাক্ষরতার হার সর্বাধিক ফিরোজপুর জেলায়, সর্বনিম্ন হচ্ছে জামালপুর জেলায়। সাক্ষরতার হার সর্বোচ্চ বিভাগ হিসেবে ঢাকা, সর্বনিম্ন ময়মনসিংহ বিভাগ। সাক্ষরতার শীর্ষ উপজেলা হচ্ছে নেচারাবাদ, আর সাক্ষরতার সর্বনিম্ন উপজেলা হচ্ছে রুমা। বিশ্বে জনসংখ্যা বাংলাদেশের বর্তমান অবস্থান হচ্ছে অষ্টম, মুসলিম বিশ্বে চতুর্থ। মোট জনসংখ্যার প্রতিবন্ধী হচ্ছে 2.80% বা 2.80%। কর্মক্ষেত্রে কৃষি হচ্ছে 37.91, আর শিল্পে 18.41, সেবায় 43.68%। দেশ ও শহরে বাস করে মোট জনসংখ্যার 68.34% গ্রামে, 31.66% হচ্ছে শহরে। নেটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেটি 1949 সালের 4 অক্টোবর ওয়াশিংটন চুক্তির মাধ্যমে পৃথিবীর সর্ববৃহৎ সামরিক জোট হিসেবে আত্মপ্রকাশ করে। নেটো চুক্তিপত্রে মোট 14টি অনুচ্ছেদ রয়েছে বা আর্টিকেল রয়েছে। এই অনুচ্ছেদগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ হলো আর্টিকেল 5 বা কালেকটিভ সিকিউরিটি বা যৌথ নিরাপত্তা বলা হয় এটিকে। আর্টিকেল 5-এ বলা হয়েছে, যদি জোটভুক্ত কোনো সদস্য দেশ আক্রান্ত হয়, তাহলে এই জোটের সকল সদস্য দেশ আক্রান্ত হয়েছে বলে গণ্য হবে এবং সকল সদস্য দেশ আক্রান্ত দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এগিয়ে আসবে। তাই এই আর্টিকেল 5-কে এই চুক্তির বা নেটো চুক্তির হার্ট বলা হয়। অন্যান্য গুরুত্বপূর্ণ চুক্তির মধ্যে আছে 1 নম্বর শান্তিপূর্ণভাবে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি, 2 বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, 3 প্রতিরক্ষা সক্ষমতা তৈরি, 4 আঞ্চলিক অখণ্ডতা নিরাপত্তা পরামর্শে কাজ করা, 10 নেটোতে নতুন সদস্য দেশের অন্তর্ভুক্তি, 11 জোটের সদস্য ত্যাগ। 20 বছর পরে, অর্থাৎ সদস্য হওয়ার 20 বছর পরে মার্কিন সরকারকে নোটিশ দিয়ে সদস্যপদ ত্যাগ করতে পারবে। কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দিবস: 8 মার্চ বিশ্ব নারী দিবস, 23 মার্চ বিশ্ব আবহাওয়া দিবস, 2 এপ্রিল বিশ্ব অটিজম দিবস, 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস, 22 এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস, 29 মে শান্তিরক্ষা দিবস, 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, 6 জুলাই বিশ্ব পল্লী উন্নয়ন দিবস, 8 সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস, 15 সেপ্টেম্বর বিশ্ব গণতন্ত্র দিবস, 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস, 16 অক্টোবর বিশ্ব খাদ্য দিবস, 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস, 9 ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস, 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান আছে হচ্ছে মৌলভীবাজার জেলায়। চা বাংলাদেশের দ্বিতীয় প্রধান অর্থকরী ফসল। দেশে উৎপাদিত চা এর প্রায় বেশিরভাগ বিদেশে রপ্তানি হয়।
বাংলাদেশে চট্টগ্রাম, সিলেট, পঞ্চগড়ে চা বাগান থাকলেও সর্বাধিক চা বাগান রয়েছে মৌলভীবাজারে, প্রায় 90টি। বর্তমানে দেশে মোট চা বাগানের সংখ্যা হচ্ছে 169টি। সর্বশেষ 169তম চা বাগান হচ্ছে 3 টহরি চা বাগান, খাগড়াছড়ি। 2024 সালে বাংলাদেশে চা উৎপাদন হয়েছে 9,30,00,000 কেজি। 2 সেপ্টেম্বর 2023 পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র উদ্বোধন করা হয়। প্রথম এবং দ্বিতীয় চা নিলাম কেন্দ্র হচ্ছে চট্টগ্রামে 1949 সালে এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 2017 সালে। বিশ্বে চা উৎপাদিত হয় 47টি দেশে, তার মধ্যে চা উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান হলো অষ্টম। বাংলাদেশের প্রথম চা বাগান প্রতিষ্ঠিত হয় 1840 সালে সিলেটের মালনীছড়ায়, 1854 সালে পরীক্ষামূলকভাবে এবং 1857 সালে বাণিজ্যিকভাবে প্রথম চায়ের চাষ শুরু হয়। দেশে প্রথম অর্গানিক চায়ের চাষ শুরু হয় পঞ্চগড়ে 2000 সালে। এই জেলাকে হিমালয়ের কন্যা বলা হয়। মানি লন্ডারিং আইন বা মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি প্রবর্তিত হয় 2012 সালে। আরও কিছু গুরুত্বপূর্ণ আইন যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সাল, জাতীয় শিশু নীতি বা শিশু শ্রম নীতি 2010, জাতীয় নারী উন্নয়ন নীতিমালা 2011, মানব পাচার আইন প্রবর্তিত সাল 2012, বাল্যবিবাহ নিরোধ আইন 2017, যৌতুক নিরোধ আইন 2018। মৎস্য কেন্দ্র এবং তার অবস্থান: স্বাদুপানির মৎস্য কেন্দ্র হচ্ছে ময়মনসিংহ, লোনা পানির মৎস্য কেন্দ্র হচ্ছে খুলনা, নদীর মৎস্য কেন্দ্র হচ্ছে চাঁদপুর, সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র হচ্ছে কক্সবাজার, চিংড়ি গবেষণা কেন্দ্র হচ্ছে বাগেরহাট। খনিজ সম্পদ: বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। 1955 সালে সিলেটের হরিপুরে দেশের প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়। গ্যাস উত্তোলন শুরু হয় 1957 সাল থেকে। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। বর্তমানে মোট আবিষ্কৃত গ্যাসক্ষেত্র হচ্ছে 29টি, তার মধ্যে 29তম হচ্ছে ইলশা-1 গ্যাসক্ষেত্র, যেটি ভোলায় অবস্থিত। গ্যাস মজুদ আছে এতে 200 বিলিয়ন ঘনফুট। দেশে গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে 57টি। সম্প্রতি দেশে গ্যাসের মজুদের সন্ধান পাওয়া গেছে চমটা ইউনিয়ন, নড়িয়া, শরীয়তপুরে। দেশের মোট বাণিজ্যিক জ্বালানি ব্যবহারের প্রায় 62% পূরণ করে প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদনে। দৈনিক গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট। ঢাকা সরবরাহিত গ্যাস আসে তিতাস গ্যাস ক্ষেত্র থেকে। বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র হচ্ছে সাঙ্গু। 1957 সালে মৌলভীবাজার জেলার মাগুরছড়া বা কমলগঞ্জে গ্যাস ক্ষেত্র প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টেংরাটিলা গ্যাস ক্ষেত্রটি অবস্থিত হচ্ছে সুনামগঞ্জে। 2005 সালে এই গ্যাস ক্ষেত্রে অগ্নিকাণ্ড ঘটে। দেশে প্রাথমিক মোট মজুদের পরিমাণের দিক দিয়ে বৃহত্তম গ্যাসকেন্দ্র হচ্ছে বিবিয়ানা গ্যাসক্ষেত্র। এক্ষেত্রে দ্বিতীয় বৃহত্তম গ্যাসক্ষেত্র হচ্ছে তিতাস। তবে উত্তোলনযোগ্য, প্রমাণিত এবং সম্ভাব্য গ্যাসের মজুদের পরিমাণের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র হচ্ছে তিতাস। উনিশশো বাহান্ন সালের 31শে জানুয়ারি ঢাকা বার লাইব্রেরিতে আওয়ামী লীগের সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের সর্বদলীয় সভায় কাজী গোলাম মাহবুবকে আহ্বায়ক করে 40 সদস্য বিশিষ্ট সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বা কমিটি গঠিত হয়। এই সময় সরকার আরবি হরফে বাংলা লেখার যে প্রস্তাব পেশ করলে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়। রাষ্ট্রভাষা বা বাংলা ভাষা প্রশ্নে যে সকল পরিষদ গঠিত হয় তার মধ্যে প্রথম হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, যেটি ডিসেম্বর 1947 সালে গঠিত। আহ্বায়ক ছিলেন অধ্যাপক নুরুল হক ভূঁইয়া। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ দ্বিতীয়বার হয় 2 মার্চ 1948। আহ্বায়ক শামসুল আলম। ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ হয় 11 মার্চ 1950। আহ্বায়ক ছিলেন আব্দুল মতিন। সর্বশেষ সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কমিটি গঠিত হয় 31 জানুয়ারি 1952। এটির আহ্বায়ক ছিলেন কাজী গোলাম মাহবুব। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি। জেলাটি ভারত এবং মিয়ানমারের সাথে যৌথ সীমান্তে অবস্থিত। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা হচ্ছে শ্যামনগর সাতক্ষীরা। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী জনসংখ্যার বৃহত্তম বিভাগ হচ্ছে ঢাকা এবং বৃহত্তম জেলা হচ্ছে ঢাকা। জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগ বরিশাল এবং ক্ষুদ্রতম জেলা হচ্ছে বান্দরবান। জনসংখ্যার ঘনত্ব যে বিভাগে বেশি ঢাকা জেলায় বা ঢাকা বিভাগে, জেলা হিসেবে ঢাকা। জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম বরিশাল বিভাগে, জেলা হিসেবে হচ্ছে রাঙ্গামাটি।
সাক্ষরতার হার সর্বাধিক ঢাকা বিভাগে, জেলা হিসেবে হচ্ছে ফিরোজপুর। আবার সাক্ষরতার হার সর্বনিম্ন বিভাগ হিসেবে ময়মনসিংহ এবং জেলা হিসেবে জামালপুর জেলা। ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাসের শীর্ষ বিভাগ হচ্ছে চট্টগ্রাম, আর সর্বনিম্ন বিভাগ হচ্ছে বরিশাল। জেলা হিসেবে ক্ষুদ্র নৃগোষ্ঠী সবচেয়ে বেশি হচ্ছে রাঙ্গামাটি এবং সর্বনিম্ন হচ্ছে লালমনিরহাট জেলা। প্রাচীন বাংলা মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। অশোক মৌর্য মূলত মৌর্য বংশের তৃতীয় শাসক। তাকে বৌদ্ধ ধর্মের কনস্টান্টিনোপল বা কনস্টান্টাইন বলা হয়। কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। চন্দ্রগুপ্ত মৌর্য বংশের প্রতিষ্ঠা করেন। তার রাজধানী ছিল পাটলিপুত্র। সমুদ্রগুপ্ত গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক। প্রাচীন ভারতের নেপোলিয়ন হিসেবে পরিচিত ছিল সমুদ্রগুপ্ত। তার রাজধানী ছিল পন্ডুরনগর। ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন পর্তুগিজরা। পর্তুগিজরাই প্রথম বাংলায় আসেন। পর্তুগিজদের ফিরিঙ্গি নামে পরিচিত ছিল। পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা উত্তর মহাসাগরীয় হয়ে 1498 সালে ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছান। 1516 সালে পর্তুগিজরা বাংলায় আসেন এবং 1517 সালে তারা হুগলিতে প্রথম কুঠি স্থাপন করেন। পর্তুগিজরা 1666 সালে বাংলা তথা চট্টগ্রাম ত্যাগ করে এবং 1961 সালে ভারত ত্যাগ করে। সম্রাট শাহজাহান পর্তুগিজদের এদেশ থেকে বিতাড়িত করেন। সর্বশেষ বাংলার সুবেদার শায়েস্তা খান তাদের চট্টগ্রাম এবং সন্দ্বীপ দ্বীপ দখল করে চিরতরে এদেশ থেকে উচ্ছেদ করেন। সর্বশেষ 1674 সালে ফরাসিরা বাংলায় আগমন করেন। মাদার তেরেসা 1910 সালে মেসিডোনিয়ার স্কুফজেতে জন্মগ্রহণ করেন। তিনি জাতিতে ছিলেন আলবেনীয়। ভারতে আসেন 1928 সালে এবং ভারতের নাগরিকত্ব লাভ করেন 1948 সালে। তিনি মিশনারি অফ চ্যারিটিজ প্রতিষ্ঠা করেন 1950 সালে। শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন 1979 সালে। ভারতরত্ন পদে ভূষিত হন 1980 সালে এবং সর্বশেষ মৃত্যুবরণ করেন 1997 সালে কলকাতায়। আইএইএ এর সদর দপ্তর হচ্ছে ভিয়েনা। আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সি তথা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি প্রতিষ্ঠিত হয় 1957 সালে। সংস্থাটির সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত। আইএইএ এর ষষ্ঠ বর্তমান মহাপরিচালক রাফায়েল মেরিয়ানো গ্রাসি। তিনি আর্জেন্টিনার অধিবাসী। সদস্য সংখ্যা হচ্ছে 178টি। সর্বশেষ হচ্ছে গিনি। জেনে রাখা ভালো, আইএইএ শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে 2005 সালে। বাংলাদেশ আইএইএ সদস্যপদ লাভ করে 1972 সালে। আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট বা রেড ক্রস এর সদর দপ্তর হচ্ছে জেনেভা। প্রতিষ্ঠাকাল 1863 সাল। সদর দপ্তর জেনেভা। রেড ক্রস দিবস হচ্ছে 8 মে। রেড ক্রস দুস্থ মানবতার সেবায় নিয়োজিত আন্তর্জাতিক সংস্থা। প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট। প্রতীক হচ্ছে লাল রঙের ক্রস। মুসলিম বিশ্বে রেড ক্রসের প্রতীক হচ্ছে অর্ধাকৃতির চাঁদ এবং মুসলিম বিশ্বে রেড ক্রস রেড ক্রিসেন্ট নামে পরিচিত। রেড ক্রস 1917 সাল, 1944 সাল এবং 1963 সালে 3বার নোবেল পুরস্কার লাভ করেন শান্তিতে। সার্ক প্রতিষ্ঠিত হয় 1985 সালে। সার্কের পূর্ণনাম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, যেটি 8 ডিসেম্বর 1985 সালে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠানের সদস্য 7, বর্তমানে 8। দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, পাকিস্তান এবং আফগানিস্তান। জেনে রাখা ভালো, বাংলাদেশ সার্কের প্রতিষ্ঠার উদ্যোক্তা রাষ্ট্র। 1985 সালে সার্কের প্রথম সম্মেলন বাংলাদেশেই অনুষ্ঠিত হয়। 1985 সালের 8 ডিসেম্বর ঢাকায় সার্ক সনদ স্বাক্ষরিত হয়। সার্কের প্রথম মহাসচিব ছিলেন হচ্ছে আবুল আহসান বাংলাদেশের। সংস্থার সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। সার্কের বর্তমান মহাসচিব গুলাম সরওয়ার বাংলাদেশ। 23 জুন 1757 সালে পলাশী যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে মীর জাফর ও রায় দুর্লভ এর বিশ্বাসঘাতকতা সহ বিবিধ কারণে নবাব সিরাজউদ্দৌলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিকট পরাজিত হন। জেনে রাখা ভালো, এক নজরে পলাশী যুদ্ধ সংঘটিত হয় 23 জুন 1957 সালে। স্থায়িত্ব হয় প্রায় 8 ঘন্টা। যুদ্ধস্থান হচ্ছে পলাশী ভাগীরথী নদীর তীরে। দীর্ঘমেয়াদী ফলাফল হচ্ছে বাংলায় স্বাধীনতার সূর্য প্রায় 200 বছরের জন্য অস্তমিত হয়ে যায়।
বাংলাদেশের গ্রামাঞ্চলে স্থানীয় সরকার ব্যবস্থার স্তরগুলো হলো ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং শহরাঞ্চলের হচ্ছে পৌরসভা এবং সিটি কর্পোরেশন। বাংলাদেশ স্থানীয় সরকার ব্যবস্থা, এর মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে গ্রামভিত্তিক স্থানীয় সরকার ব্যবস্থার মধ্যে আছে জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ। শহরভিত্তিক স্থানীয় সরকারের মধ্যে আছে সিটি কর্পোরেশন এবং পৌরসভা। পার্বত্য চট্টগ্রাম বিষয় মন্ত্রণালয়ের অধীনে আছে তিনটি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, এর মধ্যে বান্দরবন, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।